সামরিক বাহিনীর লোকরা যদি অন্যায় করে তাহলে সেটা হয় কোর্ট মার্শাল, মানে সামরিক ল। বাংলাদেশে কুয়ের ইতিহাস অসংখ্যবার, একেবারেই বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা থেকে শুরু করে এরশাদের আমলে, বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, 1/11-এর আমলে অসংখ্যবার তো কু হয়েছে। বাজে কতগুলো বদমাইশ যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিংবা জিয়াউর রহমানকে হত্যা করেছে, যে যে অসভ্য যেগুলো মানে জানোয়ার গুলো যেগুলো হত্যা করেছে, তাদের তো বিচার হয়েছে। হ্যাঁ, মানে তখন কিন্তু আমরা দেখিনি যে একটা দেশের একটা বিশৃঙ্খলা তৈরি, একটা আনস্টেবল, তা না, এটা সঙ্গে সঙ্গে সলভ হয়ে গেছে। 26 ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং তার আগে অনেকে বলছেন নির্বাচনটাকে বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এখন যদি একটা কু, সামরিক বাহিনীকে উস্কে দেয়া, কোনো একটা রাজনৈতিক দল তাদের সঙ্গে গিয়ে আতাত করে ফেলা, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো শেষ পর্যন্ত 2026-এর নির্বাচনটা হবে না। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, আমি শব্দটি বলছি পরিস্থিতি, কারণ সেনাবাহিনীর 15 জন সিনিয়র অফিসার এই মুহূর্তে এক ধরনের বন্দী আছেন কিংবা আটক আছেন। এটি নিয়ে সেনাবাহিনী থেকে এক ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে, যে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হচ্ছে সেই ট্রাইব্যুনাল থেকে এক ধরনের প্রতিক্রিয়া জানানো হচ্ছে। প্রতিক্রিয়াগুলো এর মধ্যে আমরা জানি, আমি একটু শুনতে চাই প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে শুনতে চাই সেনাবাহিনী নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর মোরাল অবস্থার জন্য এটি নেতিবাচক, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীও যদি অপরাধ করে থাকে এবং তারা যদি শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হয়, তবে পরবর্তীতে সেনাবাহিনীর আর কেউ অপরাধ করার সময় এটি অন্তত চিন্তা করবেন যে বিচার হতে পারে, বিচার হবে, এই আশঙ্কার বিষয়টি আছে। আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনীর মতো সিনিয়র অফিসারদেরকে, যারা হয়তো সরকারের নির্দেশ পালন করেছে, তাদেরকে সিভিল কোর্টে নিয়ে এসে বিচার করা সেটির যৌক্তিকতা নেই, এবং সেনাবাহিনী তাদেরকে যথারীতি তাদের জায়গাতে রেখেছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়নি। একটু আপনার বিশ্লেষণটা শুনবো, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? হ্যাঁ, এই পুরো ব্যাপারটা একটা গ্রে জোন রয়েছে আমার মাথার মধ্যে, যে এটা ক্লিয়ার কাট না। যেমন ধরেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে সামরিক বাহিনীর যে অফিসাররা যারা বিভিন্ন মানে কাজে লিপ্ত ছিল, যেগুলো মানে একটা একটা সভ্য স্বাধীন দেশের জন্য খুবই লজ্জাস্কর, গুম খুন ইত্যাদির সঙ্গে তারা যে যে ইনডাইটমেন্টটা, আমি কিন্তু যেহেতু এটা কেসটা চলছে, আমি কিন্তু এটা সত্য কি মিথ্যা এ ব্যাপারে আমি বলবো না, কারণ দ্যাট ইজ সাবজুডিস। কাজে আমি এখানে সেই এটা আমি করবো, ধারণ করবো। কিন্তু যদি এটা সত্য হয় যে তারা এই সমস্ত কাজ করেছে, তাহলে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পলিটিক্যাল লিডারশিপ যদি তাদেরকে অর্ডারও করে, কিন্তু আমার জানা মতে সামরিক বাহিনীর যে ধারা, যে আইনগুলো আছে, তাতে কিন্তু কেউ একটা রং অর্ডার করলেও সেটাকে ফলো করবে, সেটা কিন্তু ঠিক না। কাজেই এরা যদি এটা করে থাকে, আমি আবার বলছি যদি করে থাকে, তার কারণ যেহেতু সাবজুডিস, আমি ব্লেম কাউকে দেব না আনটিল জাজমেন্ট ইজ মেড। যদি করে থাকে তাহলে সেটা কিন্তু দারুণ অন্যায়, কারণ অনেক লোক মানে একটা স্বাধীন সার্বভৌম দেশের জনসাধারণের প্রতি এ ধরনের আচরণ করাটা খুবই কন্ডেমেবল। এই জন্য বিচার পৌঁছতে, এখন কত হলো যে বিচারটা কোথায় হবে, যেখানে বলছি গ্রে জোন। বিচারটা ব্যাপারে একটা গ্রে জোন হলো যে সামরিক বাহিনীর লোকরা যদি অন্যায় করে তাহলে সেটা হয় কোর্ট মার্শাল, মানে সামরিক ল। আমি সামরিক আইন বলছি, হ্যাঁ, মানে মিলিটারি রুলের কথা বলছি না। রেগুলার যেটা, যে সামরিক বাহিনীর যে কতগুলো নিয়ম কানুন রয়েছে, তাতে আইন রয়েছে, এবং তারা অন্যায় করলে সেটা কোর্ট মার্শাল হয়। কিন্তু এটা হচ্ছে একটা সিভিলিয়ান, হ্যাঁ। কাজে এখানেই আমি মনে করি যেটা গ্রে জোন, এবং যেহেতু আমি একজন অ্যাটর্নি নই, কাউন্সিল নয়, লিগ্যাল কাউন্সিল নয়, কাজে আমি বলতে পারবো না যে এই গ্রে জোনটার কোন দিকটা ভারী কোন দিকটা কম, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। আরেকটা ব্যাপার হলো যে এই নিয়ে যে কিছু কিছু লোকজন, হ্যাঁ, যে কতগুলো অর্বাচীন ব্লগার্স, হ্যাঁ, নিম্নমানের লোকজন, নিম্ন শ্রেণীর লোক, এরা সামরিক বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, পুরো বাহিনীটাকে, হ্যাঁ, এবং উস্কানি দিচ্ছে।
যাতে সামরিক বাহিনীর মধ্যে বিভাজন আসতে পারে, জনগণের সামনাসামনি দ্বারা মানে জনগণ এবং সামরিক বাহিনী মুখোমুখি হতে পারে, এই ধরনের যে ব্লগার গুলো বিদেশে, বিশেষ করে ইউরোপ থেকে, প্যারিস থেকে, এই যে অর্বাচীন কতগুলো লোক যারা অতি নিম্ন শ্রেণীর লোক, যারা আগে শিশু হত্যার সঙ্গে জড়িত, মানে মানে ট্যাবলেটের ভিতরে, ক্যাপসুলের ভিতরে। একটা বিষয় একটু আপনার কাছে জানি, আপনি বেশ হয়তো আক্রমণ করে বলছেন কোন একজন ব্লগারকে, কিন্তু সেনাবাহিনী তো জনগণের মুখোমুখি এর আগে অসংখ্যবার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে কুয়ের ইতিহাস অসংখ্যবার, একেবারে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা থেকে শুরু করে, এরশাদের আমলে, বিচারপতি শাহাবুদ্দিনের আমলে, 1/11-এর আমলে অসংখ্যবার তো কু হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি কুয়ের আশঙ্কা বলেন, হ্যাঁ যৌক্তিকভাবে যদি বলেন, তাহলে সেখানে এত কেন নিন্দা? না, কুয়ের ব্যাপারটা, আর আপনি লক্ষ্য করে দেখুন অতীতে যে কুগুলো হয়েছে, হ্যাঁ, তাতে কি জনগণ কি সামরিক বাহিনীর মুখোমুখি হয়েছে কখনো? না। জনগণ কি সবসময় সমর্থন করেছে? সব কুকে সমর্থন করেছে? না, আপনি মানে সামরিক বাহিনীর ভেতরে হয়েছে, কিংবা তারা একটা সিভিলিয়ান গভর্নমেন্টকে ওভারথ্রো করেছে, কিন্তু জনগণকে সামনে নেওয়া এবং আর্মিকে বিভিন্ন ফ্র্যাকচার করে দেওয়া, হ্যাঁ, এটা যারা করছে, আমি মনে করি না যে তাদের কোনো সৎ উদ্দেশ্য আছে। হ্যাঁ, কিন্তু এই যে বঙ্গবন্ধুকে খুন করা কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা, হত্যা করা, সেটা তো সামরিক বাহিনী করেছে, তারা তো সেই পর্যায়ে নেমেছে। না, ওটা তো ক্লিয়ার কাট, এবং ওর বিচারও হয়েছে। আপনি দেখুন, হ্যাঁ, বঙ্গবন্ধুকে যখন ওরা হত্যা করে, তখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে এটা সামরিক বাহিনীর ইনসাইড থেকে ওরা করেছে, হ্যাঁ, এবং বাইরের লোকরাও ছিল, সামরিক বাহিনীর এক্স সামরিক বাহিনী, তারাও কিন্তু ওর সঙ্গে জয়েন করে এটা ঘটিয়েছে। কিন্তু তখন আপনি লক্ষ্য করে দেখুন যে তখন কিন্তু জনগণের সঙ্গে সামরিক বাহিনীকে কয়েকটা ডিসগ্রান্টেড, মানে বাজে কতগুলো বদমাইশ, যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিংবা জিয়াউর রহমানকে হত্যা করেছে, যে অসভ্য যেগুলো, মানে জানোয়ার গুলো যেগুলো হত্যা করেছে, তাদের তো বিচার হয়েছে। হ্যাঁ, মানে তখন কিন্তু আমরা দেখিনি যে একটা দেশের একটা বিশৃঙ্খলা তৈরি, একটা আনস্টেবল, তা না, এটা সঙ্গে সঙ্গে সলভ হয়ে গেছে। হ্যাঁ, এবং ওরা ধরা পড়েছে এবং ওদের শাস্তি দেওয়া হয়েছে, ওটা একদম ন্যায্যভাবে করা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, হ্যাঁ, যে কতগুলো আনরিলায়েবল নিউজের উপরে ভিত্তি করে, হ্যাঁ, গভীর রাত্রে উঠে আপনার মানে অনেকটা মাতালের মতন, হ্যাঁ, মনে হচ্ছে গাঁজাখোর, হ্যাঁ, যে পাবলিককে উত্তেজিত করে, হ্যাঁ। কিন্তু সবচেয়ে কি ব্যাপার হলেন যে বাংলাদেশিরা, আই টেল ইউ, আই এম ভেরি প্রাউড টু বি এ বাংলাদেশি। বাংলাদেশের লোকরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, তাদেরকে আপনি আমরা মনে বুঝতে পেরেছি আপনার বক্তব্যটা অনেকটুকুই পরিষ্কার আমাদের কাছে। আমাকে 30 সেকেন্ড সময় দেয়, যে তারা কিন্তু কেউ রাস্তায় নামে, নট এ সিঙ্গেল, হ্যাঁ, কারণ তারা জানে যে এরা কত ভুয়া। এই সমস্ত যারা, হ্যাঁ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকগুলো মানে সেন্সেশনালিজমের মাধ্যমে ইউটিউব থেকে অর্থ উপার্জনের ট্রাই করছে, এটা কিন্তু পাবলিক ধরে ফেলেছে। একটা লোক নামেনি এই কল, বিশাল এক কল, আমি শুনেছি এটা ভিডিওটা, কিন্তু তাতে একটা লোক নামেনি। তার অর্থ বাংলাদেশিদেরকে আপনি ধোকা দেবেন বারবার, ওটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, এবং এবারে তারা নামেনি। এই জন্য আমি বলবো যে আই এম ভেরি প্রাউড যে বাংলাদেশি জনগণ তারা জানে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। তাদেরকে আপনি হয়তো একবার দুবার ধরে দিতে পারেন চোখে, হ্যাঁ, কিন্তু বারবার আপনি দিতে পারবেন না। বারবার একেবারে বাংলাদেশের ইতিহাস বলছে বাংলাদেশের জনগণকে বারবার ধোকা দেওয়া হয়েছে, বারবার তারা প্রতারিত হয়েছে, ঘুরে ফিরে তারা সেই বড় দুই দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরও তাদেরকে টিকিয়ে রেখেছে, আবার যখন দরকার ছুড়ে ফেলে দিয়েছে, যখন দরকার সেনাবাহিনীর জন্য স্লোগান দিয়েছে, যখন দরকার সেনাবাহিনীর কে পাথর মেরেছে, নানা কাজই বাংলাদেশের জনগণ করেছে। আপনি আসলে একটা নির্দিষ্ট চরিত্রে তাদেরকে ফেলতে পারবেন না, কারণ তারা নিজেরাই জানে না অনেক সময় যে তারা আসলে কোন দিকে গেলে মঙ্গল হবে, কিংবা কাকে নির্বাচন করলে
তাদের স্বার্থ কিংবা জনগণের স্বার্থে তারা কাজ করবেন। বারবারই তো সংসদে এমন সব নেতাদেরকে নির্বাচন করে পাঠানো হয়েছে যারা আসলে কোনোভাবে নির্বাচিত হওয়ার মতো না, জনগণই তো পাঠিয়েছে। একদম ভালো নির্বাচনেও এই ধরনের প্রার্থী নির্বাচিত হয়েছে। আমি ঠিক জানি না, আপনি হয়তো অনেক বেশি আশাবাদী বলে এই কথাটি বলছেন। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই। আমি একটা অ্যাড করতে চাই। আপনি আগের নির্বাচন যদি দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা তো একটা আনসাম্বল দেখতে হবে যে জনগণের মধ্য থেকে কারা কারা ইসে আসে, রাজনৈতিক নেতৃত্বে আসে। আপনি লক্ষ্য করে দেখুন যে যে নির্বাচনগুলো নিরপেক্ষ হয়েছে সেই নির্বাচনে কিন্তু জনগণ ঠিকই ঠিক মতো ভোট দিয়েছে। হ্যাঁ, কোন রকমে তাদেরকে ই করা যায়নি। কাজে আমি এখনো মানে আই এম ভেরি প্রাউড টু বি বাংলাদেশি অরিজিনালি, এবং আমি জানি যে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা সিদ্ধান্ত ঠিক রকম নেয়। আগামী নির্বাচনও সঠিক সিদ্ধান্ত দেবে বলে আপনি আশাবাদী, এই তো? হ্যাঁ, আমি অ্যাবসলিউটলি আশাবাদী। ওকে। মাহমুদ রেজা চৌধুরী, আপনার কাছে জানতে চাই, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা নিয়ে ডক্টর মোস্তফা সরোয়ার বলছিলেন যে এই বিষয়টি তো কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়, কারণ এই সেনাবাহিনী সবসময় বলা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। সেনাবাহিনীকে 15 জন অফিসারকে আটক করে রাখা হয়েছে, এটিকে নিয়ে গুজবের ঢালপালা ছড়ানো হয়েছে এবং শেষ পর্যন্ত একটি কু হতে যাচ্ছে বাংলাদেশে, এমন একটি পরিস্থিতিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেকটা ডক্টর মোস্তফা সরোয়ার ঠিকই বলছিলেন যে শেষ পর্যন্ত হয়তো এই বিষয়টিকে স্টাবলিশ করা সম্ভব হয়নি। কিন্তু মূল যে জায়গাটা, 26 ফেব্রুয়ারিতে নির্বাচন এবং তার আগে অনেকে বলছেন নির্বাচনটাকে বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এখন যদি একটা কু, সামরিক বাহিনীকে উস্কে দেয়া, কোনো একটা রাজনৈতিক দল তাদের সঙ্গে গিয়ে আতাত করে ফেলা, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তো শেষ পর্যন্ত 2026 নির্বাচনটা হবে না, এমন আশঙ্কা কি আপনার মধ্যে আছে? আপনার প্রশ্নের শেষ লাইনটা হচ্ছে নির্বাচন হবে কি হবে না, আশঙ্কা আছে কি না? আশঙ্কা আছে, কারণ একটা দেশের সুষ্ঠু নির্বাচন হবার জন্য যে সমস্ত ইনস্টিটিউশনাল রেডিনেস দরকার, যে সমস্ত নর্মস দেখা যাওয়া দরকার, সেগুলো কিন্তু এখনো অনুপস্থিত। এখন আপনি যদি সেনাবাহিনীর ভূমিকার কথা বলেন, যেটা সরোয়ার স্যার বললেন, আমি যোগ করতে চাই এটা বলে যে সেনাবাহিনীর ইমেজটা আপনি যদি ধরেন, যে কোনো কিছু একটা ইমেজ কিন্তু ভালো রোল প্লে করে। সেনাবাহিনীর ইমেজ কিন্তু আমরা বলতে পারেন 75 থেকেই নেগেটিভ সাইড, কারণ আমরা বঙ্গবন্ধুর হত্যা দেখেছি, সেখানে সেনাবাহিনী। আমি 81 হত্যা দেখেছি, সেখানে সেনাবাহিনী। আমরা 90-এর যে পরিবর্তন, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অন্তর্দ্বন্দ্বের কারণে ঈশ্বর সাহেব টিকতে পারেননি, এবং তারপর 2024-এ দেখলাম যেটা, সেটাও সেনাবাহিনী লাস্ট মোমেন্টে তারা ব্যাকস্টেপ করার ফলে আপনার হাসিনা সরকার টিকতে পারেনি। এবং 111-এর কথাটা বাদ দিয়ে গিয়েছেন আপনি। না, 111-এ যে ঘটনাটা ঘটছে সেখানেও সেনাবাহিনীর ওই জায়গাটা আমি বলবো 111 যখন তুলেছেন, 111-এর ব্যাপারে কিন্তু সেনাবাহিনীর ব্যাপারে জনগণের একটা পজিটিভ ইতিবাচক একটা সাড়া ছিল যে আসুক পরিস্থিতি, তারা। কিন্তু 111 পরে সেনাবাহিনী যেভাবে রাজনীতির সাথে যুক্ত হয়েছে এবং তাদের যুক্ত থাকার ব্যাপারটাকে যেভাবে তৎকালীন সরকার একেবারে নাল এন্ড ভয়েড করার চেষ্টা করছে, এই উভয় জিনিসটা কিন্তু সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করেছে অনেক ক্ষেত্রে। অতএব বাংলাদেশের সেনাবাহিনী একটা দেশ রক্ষা বাহিনী, এবং তাদের প্রধান কাজ হচ্ছে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এটা হচ্ছে তাদের প্রধান কাজ। তাদের প্রধান কাজ না রাজনীতির কে সরকার হলো কে হলো না সেসব ব্যাপারে কোনো ভূমিকা পালন করা, কিন্তু সেনাবাহিনী শেষ পর্যন্ত সেটা করেছে। আপনার যতই আপনার শেখ হাসিনা সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেন না কেন, উনি ওনার ক্ষমতা থাকার জন্য সেনাবাহিনীর প্রতি আশ্রয় নিয়েছে। অতএব সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ভিতরে যে ডিজিএফআই নামের সংস্থাটা ছিল, তারা যেটা করেছে পলিটিক্যালাইজ করেছে, যার ফলে সেনাবাহিনীর প্রতি যেটা আপনার ক্লিন ইমেজ যেটা ছিল মানুষের, সাধারণ মানুষের, আমার আপনার মতো সাধারণ মানুষের, সেই ইমেজটা কিন্তু সেনাবাহিনী ধরে রাখতে পারে। এটা সেনাবাহিনীর নিজস্ব ব্যর্থতা, সেনাবাহিনীর লিডারশিপের ব্যর্থতা। এই ব্যর্থতায় ওয়াকারুজ্জামানকেও বাদ দিয়ে দেখা যায়। এখন যেটা ঘটেছে যে 15 জনকে সরকার গ্রেফতারের নির্দেশ করেছেন, এবং তাদেরকে নির্দেশের পর সেনাবাহিনীর অনেক খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনীর প্রধান দেখছে যে এদেরকে কাস্টডিতে, সিভিল কাস্টডিতে নিলে অনেক সময় তারও অনেক কিছু ব্যাপারে ফেঁসে যেতে পারে।
আপনার গুম খুনের ব্যাপারে তারও একটা ভূমিকা থাকতে পারে। এমনকি আপনার পিডিআর হত্যাকাণ্ডকে সে তো আঙ্গুল দিয়ে বলেছে পিরিয়ড, এটাতে কখনো সেনাবাহিনীর কারো কেউ জড়িত না, এটা হচ্ছে ওই বিডিআর এর আভ্যন্তরীণ ব্যাপার এবং তাদের টাল চাল ব্যাপারে দুর্নীতির ব্যাপারটাই হচ্ছে, কিন্তু আসলে তো তা না। তাতে এইসব কারণে আপনার ওয়াকারুজ্জামান দেখছে যে এই ধরনের ঘটনা যে ঘটে যায় এবং এদেরকে যদি বিচারের আওতায় নেওয়া হয় তাহলে প্রথমত দুটো জিনিস হতে পারে, একটা তিনি ক্ষমতাচ্যুত হতে পারে, অথবা তিনি অবসরে যেতে তাকে বাধ্য করা হতে পারে, অথবা একটা মিলিটারি কু হতে পারে। কিন্তু এই জায়গা থেকে, তিনটা জায়গা থেকে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নিজেকে একটু নিরাপদ দূরত্ব রাখতে। আমি আজকে একটু আগে খবর পেলাম যে আপনার সেনাবাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূসের একটা সমঝোতা হয়েছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট বলছে যে আর কারো প্রতি সেনাবাহিনী আর কারো প্রতি গ্রেপ্তার পরোয়ানা জারি হবে না। এবং কিন্তু এই জিনিসটা ডার্ক রয়ে গেছে যে আসলে এদের বিচারটা কোথায়, মার্শাল ল কোর্টের আন্ডারে হবে কি সিভিল কোর্টের আন্ডারে? এখানেই হচ্ছে আপনার 2-2-4 মিলানো অঙ্কের খেলা। এখানে কি কে কার কাছে যাবে, মোহাম্মদ পর্বতের কাছে যাবে না পর্বত মোহাম্মদের কাছে আসবে, এই একটা দ্বন্দ্ব আমার মনে হয় স্নায়ু যুদ্ধ চলতেছে সেনাবাহিনীর সাথে সরকারের। এবং এই পুরো বিষয়টা নির্ভর করবে। আমি মাহমুদ রেজা চৌধুরী ঠিক এই প্রশ্নটি আপনার কাছে করেছিলাম যে এই যে দুই পক্ষের মধ্যে হঠাৎ করে নির্বাচনের 5 মাস 4 মাস আগে যে উত্তেজনাটা তৈরি করে দেওয়া হলো, এই ডিজিএফআই কিংবা এই ডিজিএফআই এর প্রধানরা যদি অপরাধ করে থাকেন, আয়নাগর গুম অন্যান্য কাজ করে থাকেন, সেটি তো একেবারে 24 অগস্টের পরপরই এই বিচারটা করা যেত। ঠিক নির্বাচনের আগে আগে কেন তাদের নামে চার্জশিট দিতে হবে, কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এখন একটি সমঝোতায় আসতে হবে, না কুয়ের আশঙ্কা করতে হবে, সেই জায়গাটা কেন? এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে একটা অস্থিরতা বিরাজমান থাকুক, এর পেছনে কিন্তু আমাদের অনেক বন্ধু রাষ্ট্রদের ইন্ধন আছে। এটাকে আপনি একেবারে ডিনাই করতে পারবেন না। সেদিনও কলকাতার এক নেতা থেকে একজন বলছেন যে সমস্যাটা মনে হয় আমাদের, মানে ওদের সমস্যা, ওরা এখন মুড়ি, ওরা একটা জায়গায় প্রশ্ন করছে যে বাংলাদেশে যে চায়নার সাথে এবং পাকিস্তানের সাথে যে সমঝোতা হচ্ছে তাতে ভারত নিজেদেরকে নিরাপদ মনে করে না, তাদের ভারত যেখানে নিজেকে নিরাপদ মনে করবে না সেখানে ভারতের হস্তক্ষেপ করা উচিত আছে বা অধিকার আছে, তারা সেখানে হস্তক্ষেপ করবে। এখন কথা হচ্ছে যে এখানে যদি আমি অতিথি থাকতাম বা বলার সুযোগ পেতাম তাহলে হয়তোবা বলতাম যে তাহলে বাংলাদেশ যদি কাউকে মনে করে তার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তার বিরুদ্ধে বা কেননা বাংলাদেশে করতে হবে না। আমাদের এখানে গানের পাখিরা সকাল হলেই যে গান গাওয়া শুরু করে বিভিন্ন ভাষায়, বিভিন্ন অকথ্য বর্ণনা দিয়ে এবং যে সমস্ত মিথ্যা প্রচার করে একের পর এক, এমন ভাবে তারা কথা বলে মনে হয় দে আর দ্য অথরিটি। এরাও একটা ভূমিকা পালন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তবে কেন যদি মনে হয় ওয়াহি হোক আজ মঞ্জুরে খোদায়, তো এখন আমরা বলতে পারি না যে এই সামরিক বাহিনীর যে, কারণ প্রতিদিনই বাংলাদেশের সিচুয়েশন কিন্তু বদলাচ্ছে। আমি আজকেও বাংলাদেশের একজন নির্ভরশীল তথ্য থেকে আমি জানতে পারলাম যে ভাই এগুলো সবই ভুয়া। এখন তারা বলছে ভাই এগুলো সবই ভুয়া, আরেকজন বলছে দেখেন না কি হয়, আরেকজন বলছে সেনাবাহিনী বুঝি কু করে ফেললো। তবে সেনাবাহিনী কু করবে না বা মার্শাল ল জারি হবে না বা ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে না বলেই মনে হয়, কারণ ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করলে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে হি ইজ নট সেফ উইদিন হিজ গ্রুপ। এবং এখনকার নতুন পরিস্থিতিতে তিনি হয়তো এই ঘোষণাটা আরেকবার দিতে পারেন যে ভাই কুটু করব না, ক্ষমতা গ্রহণ করব না, তোমরা রিল্যাক্সে থাকো, রাতের বেলা ঘুমাও, উঠার দরকার নেই, আমি আশ্বস্ত করছি। এই ঘোষণাটা দিয়ে দিলে মনে হয় এই বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।